কূটনৈতিক আলোচনার সময় শেষ, এখন কথা বলবে শুধু বারুদ। এই হুঙ্কার কোনো সাধারণ মানুষের নয়, এটি তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের। কাবুলের রিহ্যাব সেন্টারে পাক বায়ুসেনার নৃশংস হামলায় 400 নিরাপরাধ মানুষের মৃত্যু আজ দক্ষিণ এশিয়ার মানচিত্রে আবার এক যুদ্ধের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান হঠাৎ এমন আত্মঘাতী পথ বেছে নিল কেন? এর পিছনে কি কোনো বড়সড় ষড়যন্ত্র কাজ করছে? আজ আমরা শুধু এই গণহত্যার কথাই বলবো না, আমরা পর্দাফাঁস করবো সেই পাওয়ার গেমের, যেখানে পাকিস্তান সেনাবাহিনী নিজেরাই নিজেদের পিঠে ছুরি মারছে। একদিকে আফগান সীমান্তে রক্তক্ষয়ী লড়াই, অন্যদিকে ইসলামাবাদে ক্ষমতা দখলের বিদ্রোহ। আসিম মুনির বনাম সাহির শামশেদ মির্জা। আর এই বিশৃঙ্খলা সুযোগে ভারত কিভাবে তার ব্রহ্মোস নিয়ে বিশ্ব বাজার দখল করছে? কেন ইন্দোনেশিয়া পাকিস্তানের যুদ্ধ বিমান ফিরিয়ে দিয়ে ভারতের ব্রহ্মাস্ত্র বেছে নিল? আজ প্রতিটা ডট আস্তে আস্তে কানেক্ট করে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। রাত 9টা, কাবুলের একটি 2000 শয্যার হাসপাতাল, যেখানে মাদকাসক্তদের চিকিৎসা চলতো, সেখানে নেমে এলো সাক্ষাৎ জম। পাক বায়ুসেনার একের পর এক বোমাবর্ষণের নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হলো হাসপাতাল ভবন। 400 জন মৃত, 250-র বেশি আহত। তালিবান একে সরাসরি গণহত্যা বলে ঘোষণা করেছে। জবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার আর কোনো প্রশ্নই ওঠে না। এই হামলার কয়েক ঘন্টা আগে পাক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে তালিবান রেড লাইন অতিক্রম করছে। কিন্তু হাসপাতাল রোগীদের উপরই আক্রমণ কি সত্যি নিরাপত্তার স্বার্থে, নাকি এটি কোনো আভ্যন্তরীণ দুর্বলতা ঢাকার চেষ্টা? সবথেকে বড় কথা, সারা বিশ্বে পবিত্র রমজান মাস চলছে, সেখানে একটি মুসলিম দেশ অপর এক মুসলিম দেশের মুসলিমদের উপর হামলা চালায় কি করে? আফগানিস্তান আর বসে থাকেনি, তারা পাল্টা আঘাত এনেছে ইসলামাবাদ, কোয়েটা এবং রাওয়ালপিন্ডির সেনাঘাঁটিতে। এমনকি পাকিস্তানের গুরুত্বপূর্ণ নূর খান বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তালিবানরা। মনে আছে এই নূর খান ঘাঁটির কথা? ভারতের অপারেশন সিঁদুরের সময় এই ঘাঁটিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাস দুয়েক আগে এই সেনাঘাঁটি মেরামতের উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসে। তালিবান আবার সেই ক্ষতস্থানেই নুন ছিটিয়ে দিল। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। সোমবারও দুদেশের সীমান্তে গুলির লড়াই হয়েছে। গোলাগুলিতে আফগান তালিবান বাহিনীর 4 সৈন্য নিহত হয়। তারপরেই আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা টর্চের আলো জ্বালিয়ে জ্বালিয়ে হাসপাতাল থেকে জখমদের উদ্ধার করছেন। হাসপাতাল ভবনটির একটি বড় অংশ দৃশ্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে আগুন জ্বলছে, সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন একদল দমকল কর্মী। কাবুলের 2000 শয্যার এই হাসপাতালটিতে যে মাদকাসক্তদের চিকিৎসা করত, তারা আর অলমোস্ট কেউ বেঁচে নেই। হাসপাতালে পাকিস্তানিরা কমপক্ষে 400 জন নিহত হয়েছে, আর জখম হয়েছে আরও 250 জন। নিহত ও জখমদের কম বেশি সবাই প্রায় হাসপাতালের রোগী। যদিও হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান, তাদের দাবি কোনো অসামরিক ভবনে আক্রমণই করেনি পাক বাহিনী। এখন আমরা আসি আসল রহস্যে, কেন পাকিস্তান নিজের দেশের ভিতরে ড্রোন হামলা আর সীমান্ত যুদ্ধ ডেকে আনছে? গোয়েন্দা তথ্য বলছে, পাকিস্তান সেনাবাহিনীতে খুব শীঘ্রই এক বিশাল বিদ্রোহ হতে যাচ্ছে। এই যুদ্ধের মূল কারিগর হলেন জেনারেল সাহির শামশেদ মির্জা। তিনি সিজেসিএসসির চিফ অর্থাৎ আসিম মুনিরের ঠিক পরের ক্ষমতাধর ব্যক্তি। শোনা যাচ্ছে কাবুলের হাসপাতালে হামলার আদেশ সরাসরি নাকি তিনিই দিয়েছিলেন, আর এই হামলার গ্রিড রেফারেন্স বা সঠিক লোকেশন দিয়েছিল আইএসআই প্রধান আসিম মালিক। গেমটা বুঝুন, আসিম মুনির আফগানিস্তানের হামলার দায় নিতে চাইছেন না, তিনি এটি অস্বীকার করছেন। কেন? কারণ আসিম মুনির জানেন এই হামলা আফগানিস্তানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধ ডেকে আনবে। কিন্তু মির্জা এবং আসিম মালিক এক হয়ে গেছেন, তারা চান আসিম মুনিরকে ব্যর্থ প্রমাণ করে গদি থেকে সরিয়ে দিতে। পাকিস্তানের ভেতরে এখন পাওয়ার গেম তুঙ্গে। এক জেনারেল অন্য জেনারেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ। কারণ পাকিস্তানের ভিতরে অনেক এমন শক্তিশালী লোক আছেন, যাদের মধ্যে আসিম মালিক এবং মির্জা অন্যতম, যারা চান না যে আসিম মুনির সারা জীবনের জন্য পাকিস্তান আর্মিকে কমান্ড করুন। তাই গতকালের এই হামলা, যা কাবুলের একটি রিহ্যাব সেন্টারে করা হয়েছে, যাতে 400-র বেশি লোক মারা গেছেন, এটি অলমোস্ট পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহের একটি শুরু। পাকিস্তানের এই বিশৃঙ্খলা কেবল এই অঞ্চলে সীমাবদ্ধ নেই,
মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সম্প্রতি মার্কিন সেনেটে একটি হাড় হিম করা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এখন সরাসরি আমেরিকার মূল খণ্ডে আঘাত আনতে সক্ষম। গ্যাবার্ডের মতে 2035 সালের মধ্যে বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্রের হুমকি 16,000 বা 16,000 ছাড়িয়ে যাবে। পাকিস্তান, চীন, রাশিয়া এবং ইরান সম্মিলিতভাবে এমন এক প্রযুক্তি তৈরি করছে যা আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতে পারে। যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ নিজের ভেতরেই লড়ছে, তখন তাদের এই আইসিবিএম প্রযুক্তি দুনিয়ার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা ভাবলে গা শিউরে ওঠে। আমেরিকা এখন পাকিস্তানকে এক বড় ঝুঁকি হিসেবে দেখছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা দেখেছে যে চীন এবং রাশিয়া উন্নত সরবরাহ ব্যবস্থা তৈরি করছে, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করতে এবং সেগুলিকে এড়িয়ে যেতে সক্ষম হবে। উত্তর কোরিয়ার আইসিবিএমগুলো ইতিমধ্যেই মার্কিন ভূখণ্ডে পৌঁছতে পারে এবং গোয়েন্দা সংস্থাটি মূল্যায়ন করেছে যে এটি তার পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণেও প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের দূরপাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের মধ্যে সম্ভাব্য আইসিবিএম অন্তর্ভুক্ত থাকতে পারে, যার পরিসীমা স্বদেশে আঘাত করতে সক্ষম। পাকিস্তান একদিকে যুদ্ধে নাটক করছে, অন্যদিকে নিজেদের পুরনো লড়াকু জেট JF-17 থান্ডার বিক্রি করার জন্য মিথ্যে প্রচার চালাচ্ছে। তারা দাবি করেছিল 13টি দেশ এই জেট কিনতে লাইনে দাঁড়িয়ে গেছে, কিন্তু হাটে হাড়ি ভেঙে দিল ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পাকিস্তানের এই যুদ্ধ পরীক্ষিত চীনের তৈরি জেট প্রত্যাখ্যান করে ভারতের সাথে কয়েক কোটি ডলারের ব্রাহ্মস চুক্তি করেছে। কেন? কারণ অপারেশন সিঁদুর এবং পরবর্তী সময় দেখা গেছে যে চীনা প্রযুক্তি পাকিস্তানের নূর খান বা মুরিদকে এয়ারবেস রক্ষা করতে পারেনি। ভারতের ব্রহ্মস সেখানে নিখুঁত নিশানায় আঘাত করেছে। বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রটি হাতে পেতে আনুমানিক 20 থেকে 35 কোটি ডলার খরচা করতে চলেছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ব্রিগেডিয়ার জেনারেল রিকো জানিয়েছেন, দেশের উপকূলীয় এলাকার প্রতিরক্ষাকে জোরদার করবে ব্রহ্মস। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় অংশ মনে করেন পাকিস্তানের JF-17 থান্ডারের থেকে মুখ ফিরিয়ে ইন্দোনেশিয়ার ব্রাহ্মস চুক্তিতে সই করা একেবারেই কাকতালীয় নয়, কারণ অপারেশন সিন্দুর হোক বা হালফিলে ইরান যুদ্ধ, কোনো জায়গাতেই দুর্দান্ত পারফর্ম করতে পারেনি চীনা হাতিয়ার। অন্যদিকে নিখুঁত নিশানায় হামলা চালিয়ে একের পর এক ইসলামাবাদের বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে ব্রহ্মস। বেজিংয়ের HQ-9P প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও যা আটকাতে ব্যর্থ হয় রাওয়ালপিন্ডি। সিঁদুর পরবর্তী সময় অবশ্য ব্রাহ্মসের ঘা ধামাচাপা দেওয়ার কম চেষ্টা করেনি ফৌজ। তবে কৃত্রিম উপগ্রহে পাঠানো ছবি প্রকাশ্যে আসতেই ফাঁস হয় ইসলামাবাদের যাবতীয় জারিজুরি। ব্রাহ্মস হামলায় মুরিদকে ঘাঁটিতে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিকে পাকাপাকিভাবে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এয়ার চিফ মার্শাল বাবর। ইন্দোনেশিয়া জানে দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর 9 লাইন মোকাবিলা করতে হলে জঘন্য JF-17 দিয়ে কোনো কাজ হবে না। তার উপর এটি আবার চীনাদের তৈরি। তাদের দরকার ব্রহ্মস, যা শব্দের 3 গুণ গতিতে যে কোনো রণতরীকে ডুবি দিতে পারে। ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের মতো দেশগুলির সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে চীন। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কার্যকর হবে বলেই মনে করছেন জাকার্তার সেনাকর্তারা। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি নয়াদিল্লির ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের 3টি মূল শ্রেণী রয়েছে। রণতরী, লড়াকু জেট এবং স্থলবাহিনীর লঞ্চার থেকে একে শত্রুর ওপর ছুটতে পারে সেনা। শব্দের প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে ভারতের এই ব্রহ্মাস্ত্র। 2005 সাল থেকে এটি ব্যবহার করে আসছে দেশের নৌবাহিনী। ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজকে ব্রহ্মসে সাজিয়ে তুলেছেন তারা। অন্যদিকে ইসলামাবাদ বিমান বাহিনীর JF-17 থান্ডার লড়াকু জেটটির মূল নির্মাণ সংস্থা হল চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন বা CAC। বর্তমানে পাকিস্তানে সংশ্লিষ্ট যুদ্ধবিমানটি বিভিন্ন যন্ত্রাংশ পাঠাচ্ছে চীন। এর জেরে JF-17কে নিজেদের জেট বলে প্রচার চালানোর সুবিধা পেয়ে গিয়েছে রাওয়ালপিন্ডির জেনারেলরা। এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমানের ইঞ্জিন আবার চীন কতটা নিজে তৈরি করেছে তা নিয়েও নাকি যথেষ্ট সন্দেহ আছে। বিশ্লেষকদের ধারণা, এ ব্যাপারে সম্ভবত রাশিয়ার সাহায্য নিয়েছে বেজিং, নয়তো মস্কোর জেট নকল করে JF-17 এর নকশা তৈরি হয়েছে। যুদ্ধবিমানটি কোন কোন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম তা নিয়েও যথেষ্ট
ধোঁয়াশা রয়েছে, আর তাই স্বাভাবিকভাবেই শত্রুর তৈরি অস্ত্র কেনার দিকে ঝুঁকি নেয়নি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হাতছাড়া হলেও বেশ কয়েকটি দেশকে JF-17 বিক্রি মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সরকার ও ফৌজ। সেই তালিকায় রয়েছে সুদান, নাইজেরিয়া, মরক্কো, সৌদি আরব, বাংলাদেশ এবং লিবিয়া। তবে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি থাকার কারণে এই রাষ্ট্রগুলির উপর অনেকগুলি নিষেধাজ্ঞা রয়েছে, ফলে চীনের অনুমোদন ছাড়া সেখানে JF-17 ইসলামাবাদের পক্ষে বিক্রি করা খুব চাপের হয়ে যাবে। কিন্তু গল্পটা না ঠিক এখানে শেষ নয়। ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা এখন কাজ করছেন ব্রহ্মসের পরবর্তী প্রজন্ম বা ব্রহ্মস এনজি নিয়ে। সাবেক সেনাকর্তারা বলছেন এটি এখন হাইপারসনিক হয়ে উঠবে, অর্থাৎ শব্দের 5 গুণের বেশি গতি পাবে। তখন দুনিয়ার কোনো শক্তি ভারতকে আর রুখতে পারবে না। ব্রহ্মস এনজি হবে বর্তমানের চেয়ে হালকা, ছোট, কিন্তু অনেক বেশি বিধ্বংসী। এটি ভারতের তেজস বা রাফাল থেকে অনায়াসে ছোড়া যাবে। এই প্রযুক্তি সফল হলে বিশ্ব অস্ত্রের বাজারে নয়াদিল্লি স্থায়ীভাবে 1 নম্বরে চলে আসবে। পাকিস্তান সেখানে দেউলিয়া হয়ে নিজেদের মধ্যে লড়ছে, সেখানে ভারত হাইপারসনিক বিপ্লবের মাধ্যমে বিশ্ব শাসন করার প্রস্তুতি নিচ্ছে। এবার আসুন ডটসগুলো কানেক্ট করি। একদিকে কাবুলের হাসপাতালে গণহত্যা করে পাকিস্তান সেনাবাহিনী নিজেদের ক্ষমতা রক্ষার চেষ্টা করছে, অন্যদিকে এবং রাশিয়ার SVR ফাঁস করেছে যে আমেরিকার কিছু এজেন্ট এবং ইউক্রেনীয় স্পেশাল ফোর্স ভারতের উত্তর পূর্বাঞ্চলে জঙ্গিদের ড্রোন ট্রেনিং দিচ্ছে। এরা সবাই ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে ভারতের এই উত্থানকে। তারা জানে ভারত যদি একবার ব্রহ্মস এনজি বানিয়ে ফেলে তবে এশিয়ার সমীকরণ চিরতরে বদলে দেবে। পাকিস্তান আজ যে সংকটে দাঁড়িয়ে আছে তা তাদের নিজেদের কর্মফল। নিজেদের সেনাবাহিনীকে রাজনৈতিক আখড়া বানিয়ে আজ তারা ধ্বংসের কিনারায়। সময় খুব দ্রুত পাল্টাচ্ছে। কাবুলের 400 নিরীহ মানুষের রক্ত কি পাকিস্তান সেনাবাহিনীর পতনকে ত্বরান্বিত করবে? ভারত কি হাইপারসনিক ব্রহ্মস দিয়ে বিশ্ববাজার দখল করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্স নিয়ে আপনাদের রায় জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।